বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, নদীর মাঝি বলে। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় জীবন ও প্রকৃতির জন্য মাটি। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর বেগম সামিয়া সুলতানা, মহাপরিচালক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, এবং ডক্টর মোহাম্মদ বখতিয়ার হোসেন, সদস্য পরিচালক প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। সম্মানিত অতিথিবর্গ, আপনাদের স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা নিশ্চয় অবগত আছি যে আমাদের বাংলাদেশে যে কৃষি জমি রয়েছে সেই জমি কিন্তু প্রতিনিয়ত আমাদের অবক্ষয় হচ্ছে, আমাদের অতিরিক্ত উৎপাদন বাড়াতে হচ্ছে। আমাদের যে জনসংখ্যা, তার খাদ্য যে পূরণ করতে গেলে, খাদ্য চাহিদা পূরণ করার জন্য আমাদের কোথাও কোথাও এক ফসল যে সমস্ত জমি ছিল সেখানে আমাদের 2 ফসল 3 ফসল পর্যন্ত আমাদের করতে হচ্ছে। এই যে আমাদের অতিরিক্ত ফসল উৎপাদনের জন্য এই যে নিবিড় চাষাবাদ পদ্ধতির কারণে অতিরিক্ত রাসায়নিক সার যেমন ব্যবহার করা হচ্ছে, আমাদের ভূমির যে একটা রেস্ট দরকার সেইটাও আমরা দিতে পারছি না। এই সব কিছু মিলিয়ে আমরা দেখা যাচ্ছে যে সরকারি হিসাবে বলছে প্রায় 27,000 হেক্টর আবাদি জমি প্রতি বছর আমাদের এই ক্ষতিগ্রস্ত হচ্ছে, ডিগ্রেডেশন হচ্ছে। তো এইখান থেকে আমাদের গবেষণা এবং এর থেকে পরিত্রাণের জন্য গবেষণার যেমন দরকার, এবং কৃষককেও আমাদের সম্পৃক্ত করে তাদেরকে বিষয়গুলিকে অবহিত করা প্রয়োজন রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, তাদেরও যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের বিআরসি যারা কাজ করছেন, আমাদের গবেষণা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিগুলি সবাই কিন্তু কাজ করছেন। এই কাজের সুফল কিন্তু আমরা মাঠে দেখতে চাই। সুতরাং এই বিষয়গুলিকে নিয়ে আমরা কিভাবে আরও গতিশীল করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এই মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষকের সাথে থেকে কিভাবে কাজ করছে। মূলত আমাদের কাজটা হলো যে মাটি এবং ভূমি সম্পর্কিত তথ্য উপাত্ত সৃজন করা, এবং এর আলোকে কৃষক, কৃষিজীবী এবং যারা পরিকল্পনাবিদ আছেন তারা এই তথ্যপত্র নিয়ে কাজ করেন। মাটির ক্ষয়টা এটা বিভিন্নভাবে হচ্ছে, মাটির উপাদান নষ্ট হচ্ছে, আবার হলো যে পাহাড় ধস, নদীর ভাঙন, এগুলো থেকেও অবক্ষয় হচ্ছে। আর নিউট্রিয়েন্টের ডিগ্রেডেশন যেটা আমরা বলি, যে মাটিতে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলোর ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তো আমরা কৃষকদেরকে এই ব্যাপারে সচেতন করি, আমরা কৃষকদেরকে ট্রেনিং দিয়ে থাকি। কৃষকদের দোরগোড়ায় গিয়ে আমাদের এই মুহূর্তে কাজ করছে হলো ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার। এটা মূলত প্রচারণামূলক, যে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সরকারি প্রতিষ্ঠান, এখানে গেলে আপনি মাটি পরীক্ষা করতে পারবেন। মাটি পরীক্ষা করে আপনার মাটিতে গাছের যে খাবার আছে সেগুলো কি পরিমাণে আছে, এবং একটা ফসল করতে গেলে আপনাকে কতটুকু খাবার লাগবে সেটা আমরা জানি। তো এই তফাৎটুকুই ফার্টিলাইজার হিসাবে বা সার হিসাবে দেওয়ার কথা। তো এই জায়গা থেকে আমাদের এই মৌসুমে, আমাদের একটা খরিফ মৌসুমে একবার ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারগুলো চলে, আবার একটা রবি ফসলের আগ দিয়ে। তো এখন আমাদের 5 মে তারিখে শুরু হয়েছে আমাদের খরিফ মৌসুমে। এরা 64 জেলার 64টা উপজেলায় 3 দিন করে থাকবে, এবং কৃষকদের কমপক্ষে 50টা মাটি। এই যে যাচ্ছে, এটা কি আগেই কৃষকরা অবহিত হচ্ছে? জি, এটা আগে থেকে আমরা পেপার পত্রিকায় দেওয়া হয়েছে, টিভি রেডিওতে বলা হয়েছে, এবং আমরা কোন উপজেলায় কবে থেকে কোথায় থাকবে সেটা দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছে একটু জানতে চাচ্ছি, জনাব ডক্টর মোহাম্মদ বখতিয়ার হোসেন, মাটির স্বাস্থ্য উন্নয়ন গবেষণায় এসআরডি যে কাজগুলি করছে সেক্ষেত্রে আপনার বিআরসি তারাও তো কাজ করছে, তো এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য কিছু আছে নাকি একই ধরনের কাজ আপনাদের? আপনি যেমনটি বললেন যে এসআরডিআই এর অর্থাৎ মৃত্তিকা সম্পদ উন্নয়নের কাজের সাথে আমাদের কাজের সম্পর্ক,
অবশ্যই আমাদের নিবিড় সম্পর্ক রয়েছে কাজের। আমরা ফর এক্সাম্পল আমরা যদি বলি, আমরা 5 বছর পর পর সার নির্দেশিকা যেটা আমরা বের করি প্রতি 5 বছর পর পর, এবং এই 2024 সালে আমরা 2টি গাইড বই বের করেছি। তার একটি হলো বাংলা, যেটা সার সুপারিশমালা হাত বই 2024, এবং ইংরেজিতে একটা হলো ফার্টিলাইজার রিকমেন্ডেশন গাইড। তো আমরা এই গাইডটা যখন বের করি, এর যে তথ্য উপাত্তগুলো আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে সংগ্রহ করে থাকি। তাদের তথ্য উপাত্তের ভিত্তিতে এবং একই সাথে আমাদের যে ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম, আমাদের যে বিভিন্ন কৃষি প্রতিষ্ঠানসমূহ, জাতীয় কৃষি প্রতিষ্ঠানসমূহ রয়েছে, তাদের কাছ থেকেও তথ্য উপাত্ত নিয়ে এবং তাদের মাঠ পর্যায়ের ফলাফলের ভিত্তিতে আমরা এই সার সুপারিশমালা বইটিকে প্রতি 5 বছর পর পর আপডেট করি, যেটাতে সারা দেশের ভূমির কি ধরনের সার ব্যবস্থাপনা প্রয়োজন এটি আমরা আমাদের বিআরসির মাধ্যমে এটা আমরা প্রকাশ করে থাকি। এবং একটু বলে রাখি যে এবছর আমরা 20,000 কপি এই সার সুপারিশমালা হাত বইটি বের করেছি, যার 19,000 কপি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা এটা বিতরণ করেছি। আমাদের যতগুলো সহকারী কৃষি অফিসার আছে প্রত্যেকের কাছে একটি করে বই রয়েছে, এবং আপনারা জানেন যে প্রতি আমাদের যে ব্লক রয়েছে উপজেলাতে, কোনো উপজেলায় 7টা থেকে কোনো উপজেলায় 13টা বা 15টা ব্লক রয়েছে, প্রতিটি ব্লকে কমপক্ষে 2টি করে এই বই রয়েছে, এবং এই বইয়ের মাধ্যমে আমরা সার সুপারিশমালা আমরা কৃষকের পর্যন্ত ওটা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বুঝতে পারলাম যে এই বইগুলি আপনাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছে সেই পর্যন্ত আপনারা পৌঁছে দিয়েছেন, কিন্তু আপনি নিশ্চিত হন নাই যে আমাদের কৃষক পর্যন্ত পৌঁছেছে কিনা। আমরা সেই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে চাই, আবার আপনারাও সেই বিষয়টা গুরুত্ব দিবেন আমরা আশা করব। আপনার কাছে আর একটু জানতে চাই যে আমাদের এই যে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য যে মাটির জৈব গুণাগুণের কথা বলছে সেটা ধরে রাখা যেমন দরকার, সেক্ষেত্রে মাটির যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পরীক্ষা নিরীক্ষা করে আপনারা যে সুপারিশটা দিচ্ছেন, এই সুপারিশটা দেওয়ার পরিপ্রেক্ষিতে ফসলের যে উৎপাদন কেমন হবে এবং নিশ্চয়ই ভালো হওয়ার কথা, সেই ক্ষেত্রে আমাদের যারা চাষি রয়েছে তাদেরও কি কোনো ভূমিকা আছে কিনা আপনাদের কাছ থেকে সুপারিশগুলি নেওয়ার বা তাদের আগ্রহ তৈরি করার? হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাকে। যে আমাদের কৃষকদেরও যেমন ভূমিকা আছে, আমাদেরও ভূমিকা আছে। আমাদের কৃষকরা অ্যাকচুয়ালি ওরা অশিক্ষিত ছিল আগে, কিন্তু এখন কিন্তু অনেক কৃষক শিক্ষিত আছেন যারা কৃষিকাজ করছেন, এবং তাদের পরবর্তী যে প্রজন্ম আছে তাদের বাচ্চা কাচ্চারাও কিন্তু পড়ালেখা করছে এবং তারা জানে। তো ওই জায়গা থেকে আমরা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আমরা মাটি পরীক্ষা করছি। আমাদের কিন্তু ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার আছে 10টা, তো আর এছাড়া হলো আমাদের 24টা স্থায়ী গবেষণাগার আছে গোটা বাংলাদেশে। আমাদের 33টা আমাদের আঞ্চলিক কার্যালয় আছে, এবং আমাদের 8টা বিভাগীয় কার্যালয় আছে। তো বিভাগীয় কার্যালয়গুলো আমরা যেটা উনি বললেন বিআরসির যে আমরা যে তথ্য উপাত্ত সৃজন করি সেগুলো আমরা ওই 41টা অফিস থেকে আমরা এগুলো করি, আর ল্যাবে হলো আমরা মাটি পরীক্ষা করে সেগুলোর ফলাফল। মাটি ছাড়াও আমরা সার পরীক্ষা করি ভেজাল কিনা, এবং কৃষকদেরকে যেমনিভাবে জেনে বুঝিয়ে দিতে হবে যে মাটিতে কোন সার কতটুকু দরকার, সেটা যেমন খুবই জরুরি, তেমনিভাবে শুদ্ধ মানে ভেজাল মুক্ত সার দিতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, আমি একটু জানতে চাই আপনার কাছে যে ফসল ভিত্তিক যে পরীক্ষাগুলি করা হয়, মাটির নমুনা পরীক্ষা করা হয়, এক একটা পরীক্ষা করতে কৃষকের কেমন খরচ পড়তে পারে এটা যদি একটু বলেন। আমরা মূলত আমাদের মাটিতে 7টা উপাদান এবং জৈব পদার্থ এবং পিএইচ মানে মাটির অম্লমান, এই 9টা পরীক্ষা করলে কৃষকের জন্য আমরা সরকারের নির্ধারিত রেট হলো 63 টাকা, 63 টাকা মাত্র। আর এটার প্রকৃত খরচ হবে 1210 টাকা। মানে মাটি পরীক্ষার একটা উপাদান, একটা মাটির নমুনার জন্য সরকার একজন কৃষককে ভর্তুকি দেয় 1147 টাকা। আচ্ছা, আরেকটা কথা, আমাদের এই যে মাটি পরীক্ষা করার জন্য মাটি জমির কোন অংশ থেকে কি পরিমাণ কিভাবে সংগ্রহ করতে হয় নমুনাটা, এইটা তো কৃষক হয়তো অনেক সময় জানে না। তাকে সে যখন মাটিটা আনবে আপনার ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য,
সেই বিষয়টা নিয়ে একটু সচেতনতা মনে হয় আমাদের দরকার আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনার আমরা যে কোনো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সেই সংগ্রহটা সঠিক হইতে হবে। সংগ্রহটা যদি সঠিক না হয় তাহলে আমরা যত ভালো করেই পরীক্ষা করি না কেন এটা ভালো ফলটা পাওয়া যাবে না। সেদিক থেকে আমাদের মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতির উপরে আমরা কৃষকদেরকে ট্রেনিং দেই। আমাদের লিফলেট আছে এবং আমাদের বুকলেটের মধ্যে এগুলো দেওয়া আছে যেখান থেকে কৃষকেরা মাটি সংগ্রহ করে আমাদেরকে দেয়। এবং আমরা এই যেটা বলছিলাম যে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার এখন মাঠে আছে, সেখানেও কিন্তু আমরা প্রতিটা উপজেলায় 50 জন কৃষককে মাটি পরীক্ষার গুরুত্ব এবং মাটি নমুনা কিভাবে সংগ্রহ করবে সেটা আমরা আগে শিখিয়েছি। ওই অনুযায়ী তারা নিয়ে আসবে এবং ওদের সামনে আবার এটা সার সুপারিশ কার্ড হিসাবে দেওয়া হবে। ডক্টর মোহাম্মদ বক্তার সাহেব, আপনার কাছে আরেকটু জানি যে আমাদের বিভিন্ন তথ্য থেকে আমরা দেখছি যে আমাদের মাটিতে ইদানিং বিভিন্ন ধরনের হেভি মেটালের উপস্থিতি পাওয়া যাচ্ছে। আমরা দেখছি যে শিল্প বর্জ্য মাটিতে মিশে যাচ্ছে। আবার কখনো কখনো দেখছি যখন আমরা অতিরিক্ত সেচ করি ভূগর্ভস্থ পানি নিয়ে আয়রন আর্সেনিক উঠে আসছে। তো এতে করে হেভি মেটাল সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর যে সমস্ত পদার্থ রয়েছে সেগুলি ফুড চেনে চলে আসছে, হিউম্যান হ্যাজার্ডনেস তৈরি করছে। তো এখান থেকে আমরা এইগুলি নিয়ে আমরা কি কোনো গবেষণা করে বা কোথাকার কোন মাটিতে কতটুকু পরিমাণ এই হেভি মেটাল আছে ওটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা কি করতে পারি, এরকম কোনো রিসার্চ বা মানে পরামর্শ কি আপনারা কৃষকদের জন্য দেওয়ার কোনো ব্যবস্থা রাখতে পারেন? যেহেতু বাংলাদেশের কৃষি অত্যন্ত নিবিড়, এবং এই নিবিড় কৃষিকে আমাদের আনতে গেলে, আমাদের উৎপাদন করতে গেলে আমাদের রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করতে হয়। তো রাসায়নিক সারের ক্ষেত্রে সাধারণত কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, যেমন জিঙ্ক জাতীয় যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হেভি মেটালের একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে কিছু দেশে তৈরি জিঙ্ক সারের ক্ষেত্রে এই মাইক্রোনিউট্রিয়েন্টে হেভি মেটালটার উপস্থিতি দেখা যায়। আর এছাড়া আরেকটা সোর্স থাকতে পারে, সেটি হলো যে যদি জৈব সারের সোর্স যদি পোলট্রি লিটার এবং আপনার এই চামড়া শিল্পের বর্জ্য যদি ব্যবহার করে কোনো জৈব সার তৈরি করা হয়, সাধারণত সেই সমস্ত জৈব সারগুলোতে হেভি মেটালের পরিমাণ বেশি থাকে। তো আমাদের একটা মূল বিষয় বুঝতে হবে যে আমাদের কোনো সার যদি এই হেভি মেটালগুলো সরকার নির্ধারিত মানের মধ্যে না থাকে তাহলে কিন্তু সার হিসেবে আমরা সেটা ঘোষণা করি না। অনেক ধন্যবাদ আপনাদের। ডক্টর বেগম সামিয়া সুলতানা, আপনার কাছে আবার আমরা আসবো একটু ছোট্ট প্রশ্ন নিয়ে, যে আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনি বললেন যে কৃষকদের জন্য মাটি পরীক্ষার নানা ব্যবস্থাপনা রয়েছে, এইগুলি যদি তারা করে তাদের ফসল উৎপাদন বাড়তে পারে এবং সার সুপারিশগুলি খুবই কার্যকর এবং গুরুত্বপূর্ণ। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমরা যখন মাঠ ঘুরে দেখি যে কৃষক এখন পর্যন্ত অবগত না, এবং অনেকেই বলে যে আমরা এগুলি জানি না, আবার অনেকে হয়তো জেনেও বলে যে আমরা জানি না। দুটোই হতে পারে, কোনটা সঠিক আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এই মানে রোগীর তো ডাক্তারের কাছে যেতে হবে। তো এখন আমার কৃষক যদি মাটি পরীক্ষার জন্য আগ্রহী না হয়, এত কৃষকের কাছে হয়তো আপনি বলবেন যে আমাদেরও যাওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা একটা চিন্তা কি করতে পারি যে কৃষককে আপনাদের এই যেখানে যেখানে মাটি পরীক্ষার সুযোগ আছে সেখানে তাদেরকে আনতে হবে। সেজন্য তাদেরকে প্রচারণার মাধ্যমে যেমন আমরা তাদেরকে অবহিত করতে পারি, পাশাপাশি সরকারের যে সমস্ত প্রণোদনা প্যাকেজগুলি রয়েছে, এই প্রণোদনা প্যাকেজ যেমন বীজ সার যেগুলি দেওয়া হয়, এইগুলি যখনই কৃষক নিতে চাইবে, যখন দেওয়া হবে তখন প্রথমে দেখতে হবে যে তার মাটি পরীক্ষার সার সুপারিশ করার কার্ড আছে কিনা। যদি থাকে তাহলেই সে যোগ্য হবে প্রাপ্তির। মানে এরকম একটা পদ্ধতি করলে কেমন মনে হয়? এটা খুবই ভালো প্রস্তাব বলেছেন। এগুলো নিয়ে আসলে আমরা আলাপ করেছি এবং কৃষি মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন সময় মিটিংয়ে যাই। তো সেখানে এই কথাটা বলা হয়েছে যে কৃষি উৎপাদনের কিন্তু মূল খরচটা ফার্টিলাইজারে বেশি আসে, সারে, এবং এখানে সরকারকে বড় অঙ্কের টাকা ভর্তুকি দিতে হয়। তো ওই জায়গা থেকে যদি মাটি পরীক্ষা করে কেউ সার দেয় তাহলে পরে এখানে অনেক সার কম লাগে। এমনকি আমরা দেখেছি কখনো কখনো যে 1/3 সার লাগে। তো সেখানে তাদের একটা উৎপাদন খরচ কমে যায়, ফলন ডেফিনেটলি বাড়ে এবং মাটির স্বাস্থ্যটা ভালো থাকে, মানে পরিবেশটা ভালো থাকে। সব মিলিয়ে মাটি পরীক্ষা করা খুবই মানে অপরিহার্য এখন। তো এই জায়গা থেকে যদি প্রতিটা কৃষককে ওইটা একটা বাধ্যবাধকতার মধ্যে দেয়া হয় যে
তোমাদের সারে ভর্তুকি পাবা, সেক্ষেত্রে তোমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট থেকে সার সুপারিশ কার্ড থাকতে হবে। এটা যদি হয় তাহলে এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে এবং এটাই হওয়া উচিত। ওকে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনারা এই বিষয়ে হয়তো পরবর্তী মিটিংয়ে আলোচনা আরও করবেন এটাকে যাতে বাস্তবায়ন করা যায়। ডক্টর মুক্তা সাহেব, আপনার কাছে এবার একটু জানতে চাচ্ছি যে আমরা দেখি যে ইদানিং আমাদের বলা হচ্ছে মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য মাটির এই যে ভেঙে যাওয়া, দলা বেঁধে যাওয়া, আপনার বিভিন্ন রকম অম্লত্ব ক্ষারত্বর কথা বলা হচ্ছে, এই জন্য পর্যাপ্ত জৈব সার ব্যবহার করার কথা বলা হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি আমরা অণুজীব সারও দেওয়া হচ্ছে, আমাদের প্রোবায়োটিকের কথা চিন্তা করা হচ্ছে। আবার উন্নত বিশ্বে আমরা দেখি সেখানে বায়োচার ব্যবহার করা হচ্ছে। তো সেখানেও বলা হয় যে একবার বায়োচার প্রয়োগ করলে 1000 বছর নাকি সেটা সুফল দিতে থাকে। তো এই বিষয়গুলি নিয়ে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের কোনো গবেষণা কি আমরা করতে পারছি বা হচ্ছে কিনা আমাদের, মানে আপনার জানা থাকলে, যেমন আমাদের কৃষি গবেষণা রয়েছে, আমাদের ইউনিভার্সিটিগুলি রয়েছে, তাদের এরকম কোনো গবেষণা আছে কিনা? সত্যি তাই যে বায়োচার হলো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সয়েল অ্যামেন্ডমেন্ট, যেটা প্রয়োগ করলে মাটির গুণগত মান বৃদ্ধি পায়, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এটি খুব স্টেবল কার্বন। বায়োচারটা হলো মোস্টলি স্টেবল কার্বন, যার ফলে মাটির গুণগত মান, এবং আপনি ঠিকই বলেছেন যেটা দীর্ঘদিন পর্যন্ত এই মাটির গুণটা ধরে রাখতে পারে। তো আমরা এরকম এই বিগত 5 বছর আগে আমাদের একটি প্রকল্প ছিল, সমন্বিত একটা প্রকল্প। আমরা নার্স প্রতিষ্ঠানের 6টি নার্স প্রতিষ্ঠান এবং 2টি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ আমরা একটা প্রকল্প হাতে নিয়েছিলাম। সেটি হলো ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট থ্রু অর্গানিক অ্যামেন্ডমেন্ট। এটার মধ্যে আমরা বায়োচারের গবেষণা করেছি এবং আমাদের দেশেও বায়োচার তৈরি হয় এবং সেটি এখনও কমার্শিয়াল পর্যায়ে আসেনি। তবে কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান এবং এনজিও তারা এটা স্বল্প পরিমাণে উৎপাদন করে বিক্রি করছে, বাজারে পাওয়া যায়, বা আগাম যদি চাওয়া হয় তাহলে এটা দিতে পারে। আমরা এটা দেখেছি যে আমাদের মানিকগঞ্জে আমাদের, আপনি নিশ্চয়ই জানেন, সিসিটিভিরা করেছে, ওরা যেটা করেছে যে আখা নামে একটা চুলা বানিয়েছে, ওইটা দিয়ে রান্নার কাজটা হচ্ছে, রান্নার পাশাপাশি ওইটা দিয়ে তারা বায়োচারটা বের করে নিয়ে আসছে, উপজাত হিসেবে করে নিয়ে আসছে এবং খুব কম খরচে সেটা হচ্ছে। মানে এই পদ্ধতিটাও যদি আমরা সারা দেশে চালু করতে পারি, সেক্ষেত্রে বায়োচারের প্রোডাকশনটাও তো আমাদের হলো এবং ওইখানে দেখা যাচ্ছে জ্বালানিও কম লাগছে। আপনি ঠিকই বলেছেন, আমাদের ছোট ছোট এরকম বহু প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলোতে এই ধরনের বায়োচার উৎপাদন এবং তার প্রয়োগের ফলে কি ধরনের প্রভাব পড়ে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের কৃষি উৎপাদন বাড়ার জন্য মাছ পেপার ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে এবং কাজও হচ্ছে, কিন্তু পরিতাপের বিষয় যে প্রথম দিকে যখন মাছ পেপারগুলি আনা হয়েছিল সেগুলি খুব কোয়ালিটি ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে সমস্ত মাছ পেপার আমাদের মাঠে আমরা ব্যবহার করছে কৃষকরা, এগুলি পলিথিনেরটাই বেশি, পলিথিন এগুলি। তো তাতে করে হচ্ছে কি, কৃষকরা বলছে যে যখন এটা শেষ পর্যায়ে যখন এটা উঠাতে যায়, ও তখন গুঁড়া গুঁড়া হয়ে ভেঙে মাটির সাথে মিশে যায়, ওটাকে আমরা ডিসপোজ করার জন্য একবারে তুলে নিয়ে যেতে পারছি না, মানে এটা খারাপ কোয়ালিটির। তো এটার থেকে পরিত্রাণ কীভাবে পেতে, মাছ পেপারকে আমরা ভালোটা মানে করে যেগুলো পরিবেশ বান্ধব, এইটাকে আমরা ইউজ করার জন্য কি সরকারের নীতি নেওয়া যেতে পারে বা কৃষককে কিভাবে সচেতন করতে পারে তারা যখন কিনবে? আমাদের যারা কৃষক আছেন যে তাদেরকেও সচেতন হইতে হবে যে এটা পরিবেশ বান্ধব যেন হয়। আর অ্যাকচুয়ালি এটা শুধুমাত্র কোনো প্রতিষ্ঠান, মনে করেন যে আমি মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে কাজ করছি, শুধু মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটই না, আমি মনে করি যে এর সাথে যারা স্টেক হোল্ডার আছে, যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ওরা অনেক বড় একটা প্রতিষ্ঠান, তাদের রুট লেভেলে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাদের আছে, জনবল আছে। তো তারা যদি একসাথে মিলে যদি আমরা সবাই কাজ করি যে না, মাটি পরীক্ষা করতে হবে, মাটিতে যে পলিথিন বলেন সেটা পরিবেশ বান্ধব হইতে হবে, বা যে কোনো যে সুষম সার ব্যবহার করতে হবে, মাটি পরীক্ষা না করে সার দেওয়া যাবে না জমিতে, এই বিষয়গুলো আমাদের জিও এনজিও সবাই মিলেই করতে হবে। এবং আমি মনে করি যেখানে গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা আছে। মাটির সাথে কিন্তু পানির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমরা যে পানিটা সারফেস ওয়াটার ব্যবহার করছি, এখানে আমরা দেখা যাচ্ছে যে আমাদের শিল্প বর্জ্য মিশ্রিত পানিও অনেক সময় চলে যাচ্ছে নদী নালা খাল বিলে। আবার মনে করেন যে পানিটা ভূগর্ভস্থ থেকে তুলে নিয়ে আসছে সেখানে আর্সেনিক আয়রনের কন্টামিনেশন থাকছে। আমাদের যে স্যালাইন এরিয়া যেখানে রয়েছে সেখানে লবণের প্রভাব রয়েছে।
তো এই সবগুলিকে বিবেচনায় রাখলে আমাদের পরিবেশ এবং আমাদের প্রকৃতি এবং কৃষি এদেরকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে পরে এইগুলিকে মিটিগেট করে আমরা কিভাবে কাজ করব এবং তার জন্য কি ধরনের গবেষণা এবং সেই গবেষণার ফলাফল কিভাবে আমাদের কৃষক পর্যায়ে যারা সরাসরি মাটি নিয়ে কাজ করছে তাদের কাছে পৌঁছানো যায়। এখানে আপনি যথার্থই বলেছেন যে মাটি এবং পানি, আমরা যারা কৃষি সেক্টরে কাজ করছি দুটোই প্রাকৃতিক সম্পদ এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো সম্পদ। তো এই দুইটার ব্যবহার আমাদের যৌক্তিক হইতে হবে, অপচয় করা যাবে না এবং যেটা বলছিলেন যে ভালো মানের পানি ব্যবহার করতে হবে। তো আমাদের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের দুইটা গবেষণা কেন্দ্র আছে, একটা হলো খুলনার বটিয়াঘাটায় যেখানে আমরা লবণাক্ত মাটি নিয়ে কাজ করি এবং ওইখানে আমরা লবণাক্ত এলাকার উপযোগী ফসল কোনটাতে খাপ খাওয়াবে সেটা নিয়ে আমরা গবেষণা করি এবং আমাদের কিছু প্রযুক্তিও আছে, সেগুলো আমরা ওই এলাকায় ছড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি ওই জায়গাগুলোতে যেমন আমরা একটা কলস সেচ পদ্ধতি আছে যেখানে আপনার কম পানি দিয়ে এবং স্যালাইন নয় এরকম পানি দিয়ে ফসল উৎপাদন করা সম্ভব। পণ প্রযুক্তি আছে, ডাবল লেয়ার মালচিং আছে, আমাদের বিনা চাষে ভুট্টা, মানে আগে আমি চারাটা গজায় নিলাম পরে ট্রান্সপ্লান্ট করলাম, তাতে করে মাটিতে যে জো আসার আগে আমাদের একটা অংশ বেড়ে থাকলো, পরে আমরা এটা ফসলটা পেতে পারি, এগুলো আছে। এবং আমাদের পাহাড়ি এলাকাতেও কিন্তু সেচটা অনেক একটা সমস্যার বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের একটা ওখানে একটা সেন্টার আছে বান্দরবনের মেঘলাতে আমরা কাজ করছি এবং ওইখানে আমাদের যে প্রযুক্তিগুলো আছে সেগুলো আমরা কৃষক পর্যায়ে ছড়ানোর চেষ্টা করছি। আমাদের আরও একটা যেটা উনি বললেন যে বরেন্দ্র এলাকায়, এটা একটা খরাপ্রবণ এলাকা এবং এখানে সেচের পানির অনেক সংকট আছে এবং ওইখানে আরও যেটা বিষয় যে মাটির যে গঠন সে একটা স্তরের পরে একটা আমরা বলি প্লাউ লেয়ার, যেটা বেশ শক্ত এবং এটা ভেঙে পানি যে চুয়াইয়ের নিচের দিকে যাবে যে রিচার্জ হবে এটা হয় না। তো সেই কারণে আমাদের যে ভূগর্ভস্থ যে পানিটা আছে সেটার লেয়ারটা দিন দিন কমে যাচ্ছে। যদি এমনটা হয়তো যে ওই লেয়ারটা ভেঙে দিয়ে পানিটা রিফিল করা যাইতো তাহলে হয়তো সেই সমস্যাটা সমাধান হইতো। আমরা যে রাসায়নিক সার ব্যবহার করছি এটা আমাদের কৃষক কখনো জেনে কখনো না জেনে মাত্রার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছে, তাতে করে কিন্তু একদিকে আমাদের এই মাটির গুণাগুণ যেমন নষ্ট হচ্ছে, আমাদের এই যে সারটা অপচয়ও হচ্ছে, বিদেশ থেকে যে আমাদের আনতে হচ্ছে সেখানে ফরেন কারেন্সিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আবার আপনাদের কাছ থেকে আমাদের যে সায়েন্টিস্ট ওনারা বলছেন জৈব সার যদি পর্যাপ্ত পরিমাণ মাটিতে দেওয়া যায়, গুণগত মানসম্পন্ন যে জৈব সার, তাহলে পরে সেই জৈব সারের কারণে তখন কিন্তু রাসায়নিক সারের পরিমাণটাও কম লাগে, কারণ জৈব সার তখন তার পানির ধারণ ক্ষমতা যখন সে বেড়ে যায় তখন ওর ভিতরে অণুজীবও যেমন থাকে, এই রাসায়নিক সারের ব্যবহার কমে যায়। তো সেই ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমাতে আমাদের জৈব সারের কি একটা বড় ভূমিকা আছে মনে করেন আপনারা? বিশাল ভূমিকা আছে, মানে যেটা আমি বললাম একবার যে জৈব সার হলো মাটির প্রাণ। এটা শুধু রাসায়নিক সার কম লাগবে এটা তো লাগবেই, আবার রাসায়নিক সার যে আপনি দিবেন এটাকে গ্রহণ উপযোগী অবস্থায় নিতে এটা সাহায্য করে এবং মাটির শুধু রাসায়নিক গুণাবলী না, এটা মাটির যে ভৌত কিছু গুণাবলী আছে সেগুলো জৈব সার অনেক উন্নত করে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমরা আজকে। আমরা অনুষ্ঠান শেষ করব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি